পাহেলগাম হামলার পূর্বে গত 14 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত আমরা কাশ্মীরে ছিলাম। কাশ্মীরে না গিয়েও যাতে আপনারা মানস ভ্রমণ করতে পারেন সেটাই আমাদের এই ভিডিওগুলির মূল উদ্দেশ্য। আমাদের কাশ্মীর ভ্রমণের এই সিরিজের কোনো ভিডিও আপনাদের কাশ্মীর ভ্রমণ সম্পর্কে উৎসাহিত বা প্রভাবিত করছে না। আপনাদের কাশ্মীর ভ্রমণের সিদ্ধান্ত সম্পর্কে অরিন্দস ট্রাভেলগ চ্যানেল কোনোভাবেই দায়বদ্ধ নয়। আজকে 16 এপ্রিল 2025। আজকে আমরা রওনা দিচ্ছি সোনমার্গের পথে। এই শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব মোটামুটি 80 কিলোমিটার মতন। সময় লাগে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, কিন্তু এখন সিজন টাইম, প্রচুর ভিড়, বিভিন্ন জায়গায় জ্যাম, কাজেই কতক্ষণ সময় লাগবে জানি না। আমরা এখন বেরোচ্ছি, ঘড়িতে সময় 10:07। চলুন যাওয়া যাক, যেতে যেতে বাকি কথা বলছি। আজকের ওয়েদার কিন্তু অতটা যে একেবারে সানি ওয়েদার গতকাল যেরকম ছিল সেরকম নয়। আজকে একটু মেঘলা ওয়েদারই রয়েছে এবং বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আর সোনমার্গ মোটামুটি 9000 ফুট উচ্চতায় অবস্থিত প্রায়, তার ফলে সোনমার্গে কিন্তু একটু ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীনগরে তো একেবারেই ঠান্ডা নেই, আমরা গত দুদিন ধরে কোনো রকমই ঠান্ডা পাইনি। রাতের দিকে একটু সামান্য হালকা টেম্পারেচার কম, এছাড়া দিনের বেলাতে কোনো অসুবিধা হয় না। এই শ্রীনগরের যে শহরের পরিসরটা, সেইটা এগিয়ে কিছুটা গেলেই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাবেন। একদিকে নিগিন লেক পাবেন, সেটা অল্প অল্প দেখা যায় রাস্তা থেকে। আর যত এগোবেন সোনমার্গের দিকে অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য, খুব ভালো লাগবে এই পথটা দিয়ে যেতে। আমরা এর আগের বার যখন শীতকালে কাশ্মীর এসেছিলাম ডিসেম্বর মাসে, এই রাস্তা সেই সময় পুরো বরফে ঢাকা ছিল, তাই না? মনে আছে? হ্যাঁ, আর তখন এত লোকও ছিল না, এত গাড়িও ছিল না, খুবই ফাঁকা ফাঁকায় ঘুরেছি আমরা তখন। আর তেমন সুন্দর ছিল সেই ডিসেম্বর মাসের কাশ্মীর ট্রিপ। क्यों लेते हैं ये लोग पैसा? টোল লেতে হয়। আর এর আগের বার আমরা সোনমার্গ পর্যন্ত গিয়ে পৌঁছাতেও পারিনি, এত বরফ ছিল যে আর্মি থেকে আমাদের মাঝ রাস্তাতেই গাড়ি ব্যাক করিয়ে দিয়েছিল। রাস্তায় যেতে যেতে পড়বে সিন্ধ নদী। এই সিন্ধ নদীর ধারে এক জায়গায় এখানে ওয়াটারফল রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে, সেইখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, চা খেতে পারেন। তো আমরা শুধু একটু চা খেতেই নামলাম। আর এই পাশ দিয়ে সিন্ধ নদী বয়ে যাচ্ছে, দারুণ সুন্দর জায়গা, প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আপনাদের নদীর ধারটাও দেখাচ্ছি, চলুন। আর এই দেখুন, এখান দিয়ে সিন্ধ নদী বয়ে যাচ্ছে। কি বুবু, কেমন লাগছে জায়গাটা বলো? অসাধারণ জায়গা, আমি আসতে চাইছিলাম না। দেখুন এইখান থেকে দেখুন নদী কেমন লাগছে, কি অসাধারণ লাগছে দেখুন। ব্যাকড্রপে এরকম পাহাড়, এইদিকে চিনার গাছ, ও আর এই যে সিন্ধু নদীর উপরে ব্রিজ, এই ব্রিজ পার করে আমরা ওপারে যাব। এই ছোট্ট নদীটা কি অসাধারণ লাগছে দেখুন, ও দারুণ দারুণ। আর এই রকম একটা পরিবেশে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি, দারুণ লাগছে, দারুণ।
এই আমরা সিন্ধ নদী পার করছি। এখন আমরা এসে যে জায়গাটিতে পৌঁছালাম এর নাম মণিগ্রাম। দেখুন কেমন সবুজ হয়ে আছে। আর এই যে রাস্তাটাতে যাচ্ছি, আপনারা যারা দেখেননি তাদেরকে দেখার জন্য আমি একটা ট্যালি করে দেখাচ্ছি যে এখনকার রাস্তা আর ডিসেম্বর মাসে কাশ্মীরের রাস্তা কিরকম থাকে, আপনারা একটা আন্দাজ পাবেন। মানে দুটো রাস্তাই দুর্দান্ত, কিন্তু দুটো রাস্তার যা ফিচার্স সম্পূর্ণ আলাদা। এই যে গাছগুলো এখন দেখছেন, চিনার গাছগুলো এইরকম ঘন সবুজ পাতার, আর সেই গাছগুলো পুরো সাদা হয়ে থাকে। রাস্তার দুধারে বরফ, সে এক অপরূপ দৃশ্য। তাহলে দেখছেন তো কোনটা বেশি ভালো লাগছে, এই সবুজ নাকি এই বরফের শুভ্রতা? দুটোই অসাধারণ। আর এই জন্যই যে কোনো ঋতুতে কাশ্মীর অসম্ভব সুন্দর। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটাই কিন্তু শ্রীনগর থেকে সোজা সোনমার্গ হয়ে, তারপরে দ্রাস, কার্গিল হয়ে পৌঁছে গেছে লে পর্যন্ত। এই রাস্তাটি শ্রীনগর লে হাইওয়ে। আর তারই সাথে এই রাস্তাটি হলো ভারতের উচ্চতম জাতীয় সড়ক। এই যে দুপাশে মার্কেট এরিয়াটি দেখছেন, এই জনপদের নাম হচ্ছে কঙ্গন গান্ডেরওয়াল, মানে গান্ডেরওয়াল ডিস্ট্রিক্টে। আমরা এইমাত্র পার করলাম সোনমার্গ টানেল। এই সোনমার্গ টানেল এর দৈর্ঘ্য 6 কিলোমিটার 451 মিটার, এবং এই টানেলটি তৈরি হওয়ার ফলে এখন সারা বছর ধরে সোনমার্গে যাতায়াতের পথে কোনো অসুবিধা হয় না। আগে বরফে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ হয়ে যেত, এই টানেল তৈরি হওয়ার ফলে
এখন বরফের জন্য আর সোনমার্গে যেতে কোনো অসুবিধা হয় না, এবং অমরনাথ যাত্রার ক্ষেত্রেও এটি অনেক সুবিধাজনক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টানেল উদ্বোধন করেছেন। এই দিকে রাস্তা চলে যাচ্ছে সোজা কার্গিল এবং লের দিকে, আর এই দিকে আমরা সোনমার্গের দিকে ঘুরে গেলাম। আমরা সোনমার্গে এসে পৌঁছালাম, আর দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর গাড়ির ভিড়। এখন সিজন টাইম, অসম্ভব ভিড়। এখানের থেকে পনি নিয়ে আপনারা থাজিবাস গ্লেসিয়ার পর্যন্ত যেতে পারেন, তা না হলে পায়ে হেঁটেও যাওয়া যায়। আমরা এখন এখানে একটা দোকানে এসে বসলাম, এখানে একটু ম্যাগি খাবো, তারপরে চা খাবো, তারপরে চিন্তা ভাবনা করা যাবে আমরা যাবো কিনা। এর মধ্যে বিভিন্ন পনির লোক আসছে, এসে যাওয়ার জন্য বলছে। এখানে পনির স্ট্যান্ডও রয়েছে, সেখান থেকেও নিতে পারেন। কেউ বলছে 2850 টাকা, কেউ বলছে 2000 টাকা, কেউ 2500 টাকা। তারপরে আপনাকে জুতো নেওয়ার জন্য বলবে। বিভিন্ন দরদাম চলে, বিভিন্ন দরদাম। কোনটা যে ঠিক আমি জানি না, কিন্তু এখানে এসে অ্যাকচুয়ালি বুবুর মুডটা একেবারে অফ হয়ে গেছে। সেই কারণে আমরা এই থাজিবাস পর্যন্ত যাবো কি না, গ্লেশিয়ার পর্যন্ত, সেটাও জানি না। ওর মুড একেবারে অফ হয়ে গেছে, পুরো গুম হয়ে বসে আছে। মুড অফ হওয়ার মতোই। এখানে এসে মনে হচ্ছে আমি মানে কোথায় এসেছি বুঝতে পারছি না, মনে হচ্ছে ধর্মতলায় এসেছি মনে হচ্ছে। এত ভিড় আর এত লোক, জায়গার যে সৌন্দর্যটা সেটাই উপভোগ করার মতো নেই। চিৎকার চেঁচামেচি, আমার এরকম পাহাড় ঠিক ভাল লাগে না। আমার তো একটু চুপচাপ শান্ত পরিবেশ পছন্দ। যাই হোক, দেখি কি করি। যেখানে গাড়ি স্ট্যান্ড সেই জায়গাটাকে পার করে আমরা এইখানে চলে আসলাম। এইখানে অপূর্ব সুন্দর বুগিয়াল, পুরো সবুজ হয়ে রয়েছে প্রান্তর, আর তার ব্যাকড্রপে পুরো তুষারাবৃত পাহাড়। এই জায়গাটাই দেখতে ভালো লাগছে। আসলে এইখান থেকে পনি নিয়ে থাজিবাস গ্লেসিয়ার পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আমরা কোনো জায়গাতেই আমরা ঠিক পনিতে চড়া পছন্দ করি না। এটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যেতেই পারেন, বিভিন্ন রকম রেট, দরদাম করে যাবেন নিজের মতন করে। এখানে যার যত বেশি বার্গেনিংয়ের স্কিল, তিনি তত লাভ করবেন। এখানে এনারা প্রচুর টাকা চান, কখনো 3000, 2500, 2800, 2200, সেখান থেকে এমনও হয় যে 1000 টাকা, 800, 900 এরকম টাকাতেও যায়। এটা বার্গেনিংয়ের স্কিলের উপর নির্ভর করে। আর অসম্ভব ভিড় ওখানে, সেই কারণে আমরা আর ওই জায়গাটাতে দাঁড়ালাম না বেশিক্ষণ। আর সত্যি কথা কি, এই ধরনের পাহাড় মানে ঠিক পছন্দও হয় না। পাহাড়ের যে স্বাভাবিক সৌন্দর্য, যে নিরিবিলি রূপ, সেগুলো খুঁজে পাওয়া যায় না। হেঁটেই তো চলে আসলো অনেকটা। ওই যে উঠে গেছে, ওইখানে ওই যে উঠছে পাহাড় বেয়ে।
এই পাহাড়ে আসলেই যত পাগলামি মাথায় চারা দেয়, দেখুন অবস্থা। এরপরে বলবে হাঁটুতে ব্যথা। এই যে এইদিকে এদিকে কি আছে? ব্যাস, তাহলে আর আমি ওপরে যাচ্ছি না, এখান থেকেই দেখে ফিরছি। তুমি ওদিক দিয়ে ঘুরে নামো। ওর যতদূর প্রাণে চায় চড়ুক, আমি আর যাচ্ছি না ওইখানে। ওই কোথায় উঠেছে পাহাড় বেয়ে বেয়ে। দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে ভ্যালি। এই যে ইনি জয় করে ফিরলেন ওপর থেকে। একটু ট্রেকিং করে আসলাম। অকারণে গেল শুধু শুধু। আরে না, ওপরটায় ভীষণ সুন্দর হাওয়া, দারুণ ঠান্ডা হাওয়া, দারুণ লাগলো ওপরটায়। একটু ট্রেকিংও করা হলো। পাহাড়ে এসে একটু ট্রেকিং না করলে মন ভালো লাগে না। তাতে পায়ে পড়ে যখন যদি ব্যথা হয় হবে, কি আছে। এবারে কি ছবি তুলবে তো? হ্যাঁ, এটা তুলে দাও। অ্যাকচুয়ালি এই গ্লেশিয়ার পর্যন্ত গিয়ে সামান্য কিছু দেখা ছাড়া এখন কিছুই নেই। হ্যাঁ, একদমই এখন বরফ নেই। আর রাস্তাটাও অসম্ভব নোংরা, যে হেঁটে হেঁটে যে যাওয়া যাবে সেই উপায় নেই। ধুলোয় একদম মানে ভর্তি ধুলো আর ঘোড়ার বিষ্ঠা। বরঞ্চ এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ভ্যালিটা দেখছি, এইদিকে যে পাহাড় পাইনের বন আর এইদিকে যে বরফ দেখছি, এটাই বেশি ভালো লাগছে। আমি ওপরে উঠে মানে একদম মানে মন খারাপ হয়ে গেছে আমার। এত নোংরা করেছে মানুষজন, কি বলবো। এখানেও দেখা যাচ্ছে যে চতুর্দিকে বোতল ছড়িয়ে আছে, চিপসের প্যাকেট, নোংরা। মানে কি বলবো, পাহাড়কে এত নোংরা করলে না আমার মন খুব খারাপ হয়ে যায়, সত্যি বলছি। এত যেখানে সৌন্দর্য সেখানে এইরকম করে নোংরা করে জায়গাটাকে এরকম কুৎসিত করবার যে কি আগ্রহ মানুষের, বুঝে উঠতে পারি না। যাই হোক, কিছু বলার নেই। এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের সবার কাছে আমরা অনুরোধ করছি, এত সুন্দর প্রকৃতি, এই রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরাই আমাদের প্রকৃতিকে ধ্বংস করছি দিনে দিনে। যাই হোক, দেখুন আপনারা বিবেচনা করে। অনেকটা গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, আবার নেমে চলে এলাম। এবারেও থেকে কিন্তু বেশি যায়নি না, সেটা যায়নি। আর এবারেও বুবু নামার সময়ও ফার্স্ট। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু কথা হচ্ছে যে এই হেঁটে যে গেলাম আসলাম, এটা কিন্তু খুব ভালো লাগলো। হ্যাঁ, সত্যি ভালো লাগলো। অনেকে কিন্তু গেছে হেঁটে, শুধু যে আমরাই গেছি তা নয়, অনেকজন গেছে। আমি তো 8-10 জনকে দেখলাম হেঁটে হেঁটে গেল। তো যাই হোক, ভালো লাগলো। সোনমার্গ থেকে আবার আমরা এখন শ্রীনগরের দিকে রওনা দিলাম। ঘড়িতে এখন সময় 3:10। জিরো পয়েন্টের দিকে এখন যাওয়া যাচ্ছে না, সেই দিকে যাওয়ার কোনো গাড়িকেই পারমিশন দেওয়া হচ্ছে না। সেই কারণে আবার শ্রীনগর ফিরে যাচ্ছি। শ্রীনগরে গিয়ে এবারে খাওয়া দাওয়া করব, আর কি কি করা যায় গিয়ে দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি। এই সামনে সোনমার্গ টানেল। পাহাড় কেটে এত বিশাল টানেল, এইরকম তো পরপর অনেকগুলি টানেল হয়েছে এবং এগুলি সত্যিই ভারতের কাছে, সারা পৃথিবীর কাছে ভারতবাসী হিসেবে গর্বেরও বিষয়। 8 কিলোমিটার, 9 কিলোমিটার, এটা 6.5 কিলোমিটার, এইরকম লম্বা টানেল। কিন্তু এটাও তার সাথে সাথে মাথায় রাখা দরকার যে প্রকৃতিকে এইভাবে কেটে কেটে যে আমরা পাহাড়ের মধ্য দিয়ে যে টানেলগুলি তৈরি করছি, তার ফল কি হতে পারে।
এই যে বনজ সম্পদ ধ্বংস করে বিশাল বিশাল যে রাস্তা তৈরি হচ্ছে পাহাড়কে কেন্দ্র করে, তারপরে এই যে টানেলগুলি তৈরি হচ্ছে, একটা কথা আছে যে আইসোস্ট্যাসি, এই আইসোস্ট্যাসি বা যেটাকে বাংলায় বলে সমস্থিতিক ভারসাম্য, এই বিষয়টা কিন্তু খুব মারাত্মক বিষয়। মানে প্রকৃতির যে নিজস্ব ওজনগত ভারসাম্য সেইটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু তার এফেক্ট ভীষণ বাজেভাবে প্রকৃতির উপর পড়ে, এবং যার ফল হচ্ছে এই যে এখন দেখছেন আপনারা যে মানে মাঝে মাঝেই শোনা যায় যে পাহাড়ের বিভিন্ন জায়গায় বিরাট বিরাট ধস, হিমাচল প্রদেশ টদেশে তো মানে পুরো ছারখার হয়ে যাচ্ছে ধসে। জানি না এর প্রভাবে আরও কত কত কি আমাদের দেখতে হবে। তবে হ্যাঁ, কনস্ট্রাকশনাল দিক থেকে অবশ্যই, ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে অবশ্যই গর্ব করার মতন বিষয়। বোঝা যাচ্ছে না, রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে একটা আপেল বাগান রয়েছে, পরপর অনেকগুলোই বাগান রয়েছে, দারুণ সুন্দর আপেলের ফুল এসছে। এই আপেল গিয়ে অগাস্টের শেষে সেপ্টেম্বরে সেই সময় এই আপেল পাকবে। দেখুন পুরো গাছ জুড়ে আপেলের ফুল হয়ে রয়েছে। বাবু এবারে তাড়া করবে, এসো। আমরা যখন ডিসেম্বর মাসে এসেছিলাম তখন এই গাছগুলো শুধু দাঁড়িয়েছিল শুধু শাখাগুলো নিয়ে, আর এই সময় যেতে যেতে দেখলাম যে অসম্ভব সুন্দর লাগছে, ছোট ছোট কচি পাতা বেরিয়েছে, তার সঙ্গে এরকম থোকা থোকা সাদা ফুল। কোনোদিন তো দেখিও নি আপেল গাছের ফুল কেমন হয়, দুর্দান্ত লাগছে গাছগুলোই দেখতে। আমি কল্পনা করছি সেপ্টেম্বর মাসে যখন আসবো কত আপেল এরকম ফলে থাকবে, তখন কি রূপ হবে। আসতেই হবে রে বাবা রে। वॉलनट का पेड़ है ये पीछे वॉलनट का पेड़ है, वो बड़ा सा। अच्छा ठीक है, चलो चले फिर से। हाँ हाँ ओके। ये फ्लावर आए हैं, जितना सारा फ्लावर आए हैं उतना सारा फल आएगा ना हाँ, अब उसमें। इसके बाद फल आएगा। তাহলে পুরো ভরে থাকবে। দারুণ লাগবে, দারুণ লাল টুকটুকে। ওরে বাবা, রোমাঞ্চ হচ্ছে আমার এখনই। ফেরার পথে এখন আবার বৃষ্টি শুরু হলো। আমরা ভাবছিলাম যাওয়ার পথে ক্ষীর ভবানী মন্দির হয়ে যাব, কিন্তু দেখা যাক যে কতটা বৃষ্টি হচ্ছে। এখন আমরা এসে পৌঁছালাম ক্ষীর ভবানী মন্দিরে, কিন্তু বৃষ্টি পড়ছে। সোনমার্গ থেকে ফেরার পথে বা যাওয়ার পথে এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। মা ভবানীর মন্দির, বহু প্রাচীন মন্দির, এবং স্থানীয় মানুষদের বহু বিশ্বাস, অনেক কিছু জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে। আমরা আজকে এই ক্ষীর ভবানী মন্দিরে এলাম এবং সেখানে এসে আমাদের পরিবারের সদস্যদের সাথে দেখা হলো। আপনাদের নাম বলুন একটু। আমার নাম হচ্ছে সোনালী গাঙ্গুলি, আমি এসেছি এয়ারপোর্টের কাছ থেকে। আচ্ছা, মানে দমদম এয়ারপোর্টের ওখানে থাকেন। আর আপনার নাম বলুন। আমার নাম রত্নদীপ গাঙ্গুলি। হ্যাঁ, একই জায়গায় বসবাস। এবং ওনারা আমাদের সমস্ত ভিডিও নিয়মিত দেখেন, দেখি, ফলো করি, এবং আমাদের এটা খুব হেল্প করে। আমরাও ভীষণ ঘুরি, তো মানে আমরা খুব এগুলো, মানে আমাদের এগুলো খুব সুবিধা হয় যে কোথায় গেলে ভালো হয়, কোথায় খাওয়া দাওয়া, এগুলো খুব আমাদের হেল্প হয়, ভীষণ হেল্প হয়। অ্যান্ড উই ইগারলি ওয়েট ফর অল দ্য ভিডিওস, হ্যাঁ অল দ্য এপিসোডস। আর আমরা প্রত্যেক উইকেন্ডে আমরা ওয়েট করি কেন আসছে না। ইভেন উই থিঙ্ক কি তাহলে কি আপনাদের শরীর খারাপ হলো, মানে এত ট্রাভেল করেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। সবাই কি ভিডিওস দিন, সবার এগুলো ভীষণ আনন্দ হেল্প দিন হয়, সবাইকে। খুব ভালো লাগলো। ক্ষীর ভবানী মন্দিরে আসলে এখানে 7টি জলের ধারা এসে মিলিত হয়, এবং সেই মিলিত যে জলধারা তাতে যে কুণ্ডটি সৃষ্টি হয় সেই কুণ্ডের মধ্যেই মন্দিরটি অবস্থিত। এই জলধারাগুলি এক এক সময় এক এক রকম রং নেয়, রঙগুলির সেরকম বিশেষ কোনো তাৎপর্য নেই, কিন্তু যখন কালো রঙের জল বেরোয়
তখন নাকি সেটা অত্যন্ত অশুভ, এবং শোনা যায় যে করোনার 1 মাস আগে নাকি এখানে এই রকম কালো জলধারা বেরোতে দেখা গিয়েছিল। তো সেই হিসাবে স্থানীয় মানুষদের কাছে জাতি ধর্ম নির্বিশেষে এই মন্দিরের অশেষ গুরুত্ব, এবং ক্ষীর দিয়ে এখানে মাতা ভবানীর পুজো করা হয় এবং ভোগ নিবেদন করা হয়, সেই কারণেই ক্ষীর ভবানী মন্দিরটির নাম। এবং মন্দিরের পরিবেশ অত্যন্ত সুন্দর, চারপাশে প্রচুর গাছ, পাখির ডাক, খুব সুন্দর পরিবেশে মন্দিরটি। অবশ্যই সোনমার্গ যাওয়ার পথে বা সোনমার্গ থেকে ফেরার পথে এই মন্দিরটি দর্শন করে যাবেন। বহু পরিচিত চেনা একজনের সাথে দেখা হলো। আরও অনেকের সাথে দেখা হলো, এই যে ওনারাও এসছেন, ওনারা থাকেন বর্ধমানে, ওনারাও আমাদের সব ভিডিও দেখেন। আপনাদের নামটাও বলুন একটু। আমার নাম স্নেহাংশু চক্রবর্তী। স্নেহাংশু চক্রবর্তী। আমি জয়তী চক্রবর্তী। জয়তী চক্রবর্তী, হ্যাঁ ভাই এসব। খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে, দেখবেন। ঠিক আছে, আমরা একটু গল্প গুজব করি, তারপরে আবার শ্রীনগরে যাব। আমরা ক্ষীর ভবানী মন্দির থেকে যখন বেরোলাম, তারপরের থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সারা রাস্তা আমরা বৃষ্টির মধ্যেই আসলাম, আর এসে পৌঁছালাম এখন শ্রীনগরে খৈয়ামচকে। খৈয়ামচক তো ফাস্টফুডের জন্য বিখ্যাত, সবাই জানেন। এবং খৈয়ামচকেরই একটি দোকানে আমরা এসেছি, এখানে এসে আমরা এখন খাওয়া দাওয়া করছি। আজকে আমরা এখানে নিয়েছি মাটন শিক কাবাব, মাটন কাবাব আর চিকেন টিক্কা। আর এখানে সাকিব বললো এই রুটিটাকে দেখাও, এটা হচ্ছে ওদের এখানে সকালবেলা তৈরি করে রুটি, এটাই সারাদিন ধরে খায়, এটা গরম করে না, এই ঠান্ডা অবস্থায় নাকি খায় এই চাটনিগুলো দিয়ে। এটা তন্দুর টাইপের রুটি। তন্দুর টাইপের রুটি, ওরা বলে যে এটাই আর কি ওই এই চাটনি দিয়ে ওরা খায়। তো দেখি আমরা খেয়ে কিরকম লাগে। তার সাথে তো কাবাবগুলো নিয়েছো। কাবাব তো দিয়েছে। হ্যাঁ, এই কাবাব কে সাথে কি এই রুটি খাতে? এগুলো সবই হচ্ছে এই সাকিবের রেকমেন্ডেশন। খারাপ ভালো যা হবে সব দায়িত্ব। समझ में आता है तुम्हारा? मैं क्या बोला? खराब हो या हो, ये साकिब हो जाना। हाँ, खराब हो या सही सही है। अच्छा हो। आप टेस्ट करो ना, आप टेस्ट करो। कौन सा देखे? सब में टेस्ट करो। अच्छा अच्छा। देखो कैसा है, कैसे बताओ। कैसे बनाते हैं, कैसे वो तो पता नहीं। खा के बताओ कैसा है। अच्छा ही है। ঠিক আছে, কেমন লাগছে বলো। ये क्या चटनी है? चटनी है। अच्छा, एक एक टेस्ट किंतु ভালো अलग লাগে। अलग taste। अच्छा अच्छा, बहुत ही अच्छा। অ্যাকচুয়ালি এই খৈয়ামচকে এখানে রুটি এবং তার সাথে কাবাব, এইটা খাওয়ার ভীষণ প্রচলন। এইটা এখানকার একটা মানে হট ফেভারিট খাবার। এখানে সকলেই খান ওই কাবাব দিয়ে রুটি। তো আমরাও নিয়েছি সেটা, তার সাথে এই যে চাটনিগুলো দিয়েছে এগুলো সব দারুণ টেস্ট, বেশ ভালো খেতে। প্রচুর দোকান আছে খৈয়ামচকে। আচ্ছা, এই দোকান का नाम क्या है? मुनीर कैफेटेरिया। हाँ? मुनीर कैफेटेरिया। मुनीर कैफेटेरिया। আমরা এই खयाम দোকানে चौक এসেছি। में। খৈয়াম চৌক पे, एकदम बिल्कुल चौक। बिल्कुल चौक में। तीन কি কি কাবাব এগুলো? চিকেন আছে, चिकन मटन कबाब, चिकन टिक्का, शिक कबाब। ये कबाब। ये कबाब कबाब, हाँ। रोटी के अंदर देकर फोल्ड करके खाते हैं। फोल्ड भी वैसे भी दे सकते हैं। अच्छा, এই যে আমরা রুটিটা চাটনি দিয়ে খাচ্ছি, খেতে দুর্দান্ত। এই এখানকার লোকেরা বললেন যে এইটা ওনারা সারা মানে সকালবেলায় বানিয়ে সারা দিন ধরে বিভিন্ন সময়ে ঘুরে ফিরে এই খাবারটা ওনারা খান। চিকেন কাবাবটা মানে অসাধারণ করেছে, অসাধারণ, মানে জুসি, এত দুর্দান্ত খেতে লাগছে, দুর্দান্ত। এরকম তো জীবনে খাইনি, রুটি আর কাবাব একসঙ্গে, মানে শুনেছি মাত্র, খেয়ে মানে অপূর্ব খেতে, অপূর্ব। আর তার সাথে এই চাটনিটা দিয়ে খেতে আরো ভালো লাগে। চাটনিটা না হলে ওটা জমবেই না, দুর্দান্ত লাগছে চাটনিটার জন্য। এক একটা এক এক রকমের স্বাদের চাটনি, দারুণ খেতে, দারুণ খেতে। अच्छा लगा हम लोगों को। थैंक यू। अरे थैंक्स तो हमको बोलना चाहिए। नहीं, मुझे कहना है आपको अच्छा लगा। একটা নতুন মানে অভিজ্ঞতা হলো এই কাশ্মীরি খাবারটা খেয়ে।
এবং এটার কথা আমি শুনেছিলাম যে ওটা রুটি কাবাব খুব খায়, সরে এসে আমার ইচ্ছা ছিল অনেক দিনের খাবার, কেমন করে খায় সেটা জানতাম না। তো দেখলাম, অবাক হয়ে গেলাম। ওরা কিন্তু এই রুটিটা নিজেরা বানায় না, মানে কোনো জায়গায় একটা তন্দুর থেকে এই রুটিটা কিনে আনে। একটা জায়গায় ধরুন একটা কারখানা বা একটা রেস্টুরেন্টের মধ্যে এই তান্দুর আছে যেখানে প্রচুর পিস বিক্রি হয়, মানে তৈরি করে। এই হোটেল হয়তো বললো আমাকে 300টা দিন, কেউ বললো আমাকে 500টা দিন। ওরা সকালবেলা সেটা নিয়ে আসে, কাবাবটা এখানে তৈরি হয়, আর এই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দেয়, তার সঙ্গে ওই কাবাব দিয়ে খেতে হয়। দারুণ এক্সপিরিয়েন্স হলো কিন্তু, এবং খেতেও খুব সুন্দর। খুব সুন্দর। মানে আমরা একটুও নষ্ট করিনি, কোনো প্রবলেম হয়নি। আপনারাও এসে ট্রাই করবেন। আমরা এই যে আজকে খাওয়া দাওয়া করলাম, 780 টাকা লাগলো মোট, আর বাইরে প্রবল বৃষ্টি পড়ছে। এবার আমরা হোটেলে ফিরে যাব। আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। मैं कह रहा था कि सब हमारे साथ में रहे, है ना? सब्सक्राइब करें। थैंक यू। جان کشتم مرا زلفان چنگ چنگ تو، جان کشتم مرا زلفان چنگ چنگ تو، آخ صد عشقم چشمان قشنگ تو، آخ صد عشقم چشمان